আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। নড়াইলের লোহাগাড়ায় জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল লোহাগাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম। লোহাগাড়া উপজেলার বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে লোহাগাড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ সহ জেলা উপজেলা পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরে প্রবীণ সাংবাদিক, মাদারীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান খানের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাদারীপুর পৌরসভা মিলনায়তনে এই স্মরণ সভার আয়োজন করেন জেলা গণমাধ্যম কর্মীরা। সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক, শিক্ষক, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন। এ সময় তারা শাহজাহান খানের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন এবং তার সাংবাদিকতা, সততা ও সমাজসেবামূলক ভূমিকার প্রশংসা করেন। সভা শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, শাহজাহান খান গত ১১ জুন ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসারত অবস্থায় মারা যান। গতকালের কাশিয়ানীতে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৪ যাত্রীবাহী বাসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সন্ধ্যায় যাত্রীদের অভিযোগের ভিত্তিতে উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর বাস স্ট্যান্ডে এই অভিযান চালানো হয়। এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নড়াইল এক্সপ্রেসের 2টি বাস ও নড়াইল স্টার এক্সপ্রেস এবং আনন্দ পরিবহনের বিরুদ্ধে মোট ১২,০০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মুনমুন পাল। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জেল থেকে বের হয়ে প্যাথোলজি সেন্টারের আয় ব্যয়ের হিসাব চাওয়ায় এক অংশীদারকে মারধরের অভিযোগ উঠেছে আরেক অংশীদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার পাটগাতি বাসস্ট্যান্ডের টুঙ্গিপাড়া প্যাথোলজি সেন্টারে এ ঘটনা ঘটে। পরে আহত আজাদ শেখকে টুঙ্গিপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনার উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রাজীব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নে আবেদ আলী মুন্সিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাজীব তার নানা বাড়িতে একটি পুরাতন ঘর ভাঙার কাজ করছিলেন। এ সময় মেইন সুইচ বন্ধ না করে কাজ করতে গিয়ে হঠাৎ বিদ্যুতের তার জড়িয়ে যান তিনি। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। গতকাল শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রতন শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কৃত্রিমভাবে দেশীয় প্রজাতির মাছ চাষের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। গোপালগঞ্জ জেলার বাণিজ্যিক ভিত্তিতে দেশীয় মাছ চাষ ক্রমেই বাড়ছে। শিং, মাগুর, কই, ট্যাংরা, পুঁটি ইত্যাদি জাতের মাছ স্বাদে ও গুণে উন্নত। ভোক্তাদের কাছে এর চাহিদাও বেশি। ফলে বাণিজ্যিক ভিত্তিতে দেশি মাছ চাষে আগ্রহী হচ্ছেন মাছ চাষিরা। জেলা মৎস্য অধিদপ্তর জানায়, দেশীয় মাছ সাধারণত কম রাসায়নিক ব্যবহারে চাষ করা যায়। এগুলো অধিক স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। দেশীয় মাছ চাষে রোগের প্রকোপ তুলনামূলক কম এবং খাদ্য, ঔষধ বা রক্ষণাবেক্ষণের খরচও অনেকটাই সহনীয়। এ কারণে প্রতি বছরই দেশীয় মাছ চাষ বাড়ছে। এতে লাভবান হচ্ছেন মাছ চাষিরা। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে খরিফ ২ মৌসুমে ১,৯৫০ হেক্টর জমিতে সবজি আবাদ করা হয়েছে। জেলা কৃষি বিভাগ জানায়, এসব জমি থেকে এবছর মোট ২৭,৭৮৮ মেট্রিক টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খেলার খবর, ফুটবল। মাদারীপুরের কালকিনিতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কালকিনি পৌরসভায় ৮ নং ওয়ার্ডের
কাশিমপুর বাজার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। কাশিমপুর সিনিয়র একাদশ ও কাশিমপুর জুনিয়র একাদশ এ খেলায় অংশ নেয়। উক্ত প্রীতি ফুটবল ম্যাচে কাশিমপুর সিনিয়র একাদশ ১-০ গোলে কাশিমপুর জুনিয়র একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।